ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। ঠিক 7 দিন আগে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিন্তু যখন 1 সপ্তাহ পার হলে ঐক্যের ব্যাপারে বিশেষ কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না গণঅভ্যুত্থানের মিত্রখ্যাত রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন নির্বাচন অত্যাসন্ন কারণ দেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের সিদ্ধান্ত সরকারই দ্রুত দিয়ে দেবেন এমন কথা বলছেন আরেক উপদেষ্টা। এমন অবস্থায় ঐক্যের জন্য দেয়া আলটিমেটামের কী হবে, এ নিয়েই আলোচনা হবে আজকের ভোটের ট্রেনে। আগামী 1 ঘন্টা এই আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। শুরুতেই 1 সপ্তাহের ঐক্যের আলটিমেটাম, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটের দাবি ও আন্দোলন নিয়ে বক্তব্য বিবৃতি জেনে নিতে চাই। শিগগিরই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দেবে জুলাই জাতীয় সনদ নিয়ে। সচিবালয়ে এরকমভাবেই বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত্যে আসতে পারেনি, সেহেতু সনদ বাস্তবায়নে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি মেনে নিতে হবে দলগুলোকে। সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। আর খুব বেশি দিন না, কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ঘোষিত। সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে। সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। যদিও দাবি আদায়ে জামায়াতে ইসলাম সহ 8 দলকে রাজপথেই থাকতে দেখা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার গণভোটের দাবিতে সমবেত দলগুলো নির্বাচনের আগে গণভোট সহ নানা দাবিতে সমাবেশের ডাক দিয়েছে ঢাকায়। যদিও এসবকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ, রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণই সাধারণত এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে। আমরা দেশভিত্তিক সমাবেশের ডাক দিতে পারতাম। আমরা সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসী যদি বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। বিএনপি ও জামাতের বাইরের দলগুলোকে অবশ্য এই অনৈক্যকে ভালোভাবে দেখতে বা বিবৃতি দিতে দেখা যাচ্ছে না। যেমন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে নির্বাচন ও সংস্কার যদি না হয় তার দায় বিএনপি ও জামাতকেই নিতে হবে। আমরা মনে করি সতর্ক থাকা দরকার, এখনও যাতে ঐক্যবদ্ধ থাকা দরকার। এখনও ষড়যন্ত্র চলছে যাতে এই সরকার সহ যেই প্রক্রিয়াটা চলছে একটা গণতন্ত্র নির্মাণ করার জন্যে, তৈরি করবার জন্যে, সেই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। ইনশাল্লাহ কোনো ধরনের ষড়যন্ত্র এখানে জিততে পারবে না। যে বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা 2 দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না, কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী, আমি রাজা, আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি। তাহলে একটা ফেসিস্টকে বিদায় করে কেন আমি আরেকটা ফেসিস্টকে নিয়ে আসব? আজকের বিষয়ে আলটিমেটামের ঐক্য নিয়ে আমরা দেশের বিভিন্ন প্রান্তের সুশীল সমাজ, সাধারণ জনতার মতামত জানবো, এ নিয়ে বিশ্লেষণ জানবো স্টুডিওতে থাকা অতিথির। শুরুতেই যাচ্ছি আজকে ভোটের ট্রেনে যুক্ত হওয়া রাজনীতি বিশ্লেষক ডক্টর আসিফ এম শাহান আপনার কাছে। স্যার, আপনি শুনছিলেন যে আজকে এই যে জুলাই গণভোট বাস্তবায়ন আদেশ এবং এটি নিয়ে আন্দোলন, এবং এই আন্দোলনকে আবার ষড়যন্ত্র হিসেবে দেখা, যাদেরকে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষই বলছে যে এরা জুলাইয়ের শক্তি, জুলাইয়ের মিত্র, মানে রাজনীতির মাঠে এখন যেটি দেখা যাচ্ছে তাতে মানে কি মনে হয়, মানে জুলাই সনদ গণভোট বা বাস্তবায়ন আদেশ কিংবা এই আসন্ন যে ভবিষ্যতের যে নির্বাচন, সেগুলোর ভবিষ্যৎ আসলে কি দাঁড়াচ্ছে? না, ধন্যবাদ। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রথমত আমরা এখন যে জায়গাটায় আছি, তো সেইখানে
আমার কাছে এখনো মনে হয় না যে নির্বাচন নিয়ে শঙ্কার জায়গা আছে। এখনো আমার মনে হয় না যে, এখন আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো নির্বাচন মুখী আছে, নির্বাচন নিয়েই হচ্ছে গিয়ে তারা মাথা ঘামাচ্ছে। কিন্তু একই সাথে যেইটা এখন যে জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি, এই জুলাই সনদ নিয়ে ঐক্যমত তো আসলে হয়নি, এবং ঐক্যমতের যে বেসিক জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমরা এখনো ঠিক মতো অ্যাড্রেস করতে পারিনি। এবং এইটা এখন খুব পরিষ্কার যে এই যে 1 সপ্তাহ যে সময় দেওয়া হয়েছে, এই 1 সপ্তাহের মধ্যে আনলেস অ্যান্ড আনটিল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিহাইন্ড দ্য সিন কোনো ধরনের নেগোসিয়েশন চালিয়েছেন, সেটা যদি হয় তাহলে খুব ভালো। কিন্তু সামনাসামনি আমরা এখানে কোনো ধরনের ঐক্যমতের জায়গা আসলে পাইনি। এখানে মানে বিহাইন্ড দ্য সিন সরকার কিংবা রাজনৈতিক দলগুলো, পত্রপত্রিকায় খবর এসেছে যে জামাত ফোন করেছিল বিএনপিকে, বিএনপি বলেছে যে সরকার ছাড়া তারা আর কারোর সঙ্গে বসতে চায় না বা কথা শুনতে রাজি না। এবং আজকে যখন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান উনি বললেন যে ঐক্যমত্য হয়নি, এবার সিদ্ধান্তটা দেবে সরকার, তখন তো এটা স্পষ্ট যে বিহাইন্ড দ্য সিন যতই তৎপরতা থাক তেমন কাজ হয় না। এখানে প্রশ্ন হচ্ছে যে সরকার যখন এটা সিদ্ধান্ত দেবে তখন কি নতুন করে আবার কোনো মানে জটিলতা তৈরি হবার সংখ্যা? দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে সরকারের হাতে এখনো বেশ কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখনো হচ্ছে গিয়ে সরকারের বক্তব্য বা ক্ল্যারিটি পাইনি। যেমন প্রথমত, এখন পর্যন্ত আমাদের হাতে যে কয়টা বাস্তবায়নের পথরেখা আছে, যে বিকল্প একটা যদি আমরা দেখি, বিকল্প একে তো যেটা বলা হয়েছে যে সরকারি একটা বিল তৈরি করবেন, সেই বিলটা গণভোটে যাবে, অ্যান্ড দেন যে পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে তারা হচ্ছে গিয়ে সেটা কাজ করবে। কিন্তু সেইখানে দেখেন বলা আছে যে এই বিলটা যেটা গণভোটে পাশ হয়ে আসবে সেইটাকে পরবর্তী সংসদ বিবেচনা করবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। এখনো পরিষ্কার না যে ওনারা আসলে বিবেচনা বলতে কি বোঝাচ্ছেন, এবং এই বিবেচনার মধ্যে সব কিছু পড়বে কিনা। কারণ আমরা সবাই জানি যে মূল একটা যেটা মতপার্থক্যের জায়গা সেটা হচ্ছে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটাতে হচ্ছে গিয়ে বিএনপি রাজি না। এখন ধরুন এই সকল কিছু বিবেচনা করা যাবে কিন্তু উচ্চকক্ষে পিআরটা বিবেচনা করা যাবে না, এটা ওইভাবে বাস্তবায়ন করতে হবে। সরকার এরকম একটা ডিসিশন দিতে পারে, সেটা একটা জায়গা। এবং যদি বাকিগুলো বিবেচনার রাস্তা দেয় তাহলে ধরেন আবার বিএনপির জন্য একটা পথ থাকে যে বাকিগুলোতে অ্যাটলিস্ট হচ্ছে বিএনপি তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিছু চেঞ্জ করতে পারবে, সেইটা একটা। আবার বিকল্প 2তে কিন্তু পুরো বিলটা তৈরি করার রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে সংসদকে, তাহলে সেইখানেও কিন্তু আরও বিশাল পরিমাণ স্বাধীনতা থাকবে সংসদের। এই বিএনপি যদি ক্ষমতায় আসে, নির্বাচনে জিতে, তাহলে সেই নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিছু চেঞ্জ আনার। এখন তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার হাতে অপশন আছে বেশ কয়েকটা, যে সবাইকে এখানে সবাই আসলে জিততে পারবে না, একটা লুজ লুজ একটা সলিউশনে শাহান, মানে যেটা বিকল্প একে বা খসড়া একে যেটা আছে যে সরকার একটা একদম সংবিধানে যেভাবে থাকে সেভাবে বিল আকারে দেবে, মানে উপদেষ্টা পরিষদ কয় সদস্যের উপদেষ্টা পরিষদ? 10 সদস্যের বেশি কম, তাই তো? তাহলে এদের কি আসলে এই সংবিধানে সংযুক্ত হবে? এত বড় বড় পরিবর্তন যেখানে মৌলিক কাঠামো, প্রিয়াম্বল বা প্রস্তাবনার মতো বিষয় আছে, তাদের দ্বারা সম্ভব এই বিষয়গুলোকে একদম বিল আকারে তৈরি করে দেওয়া? দেখুন, মানে এইটা তো আসলে হচ্ছে কি আপনার আইন মন্ত্রণালয় থেকে তৈরি করে দেওয়া হবে, এবং এইটার তো একটা ভিত্তি আছে, যে জুলাই চার্টারটা হয়েছে সেই জুলাই চার্টারের ভিত্তিতে এটাকে তৈরি করা হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে কারণে বলছি যে এই বিলটা যে অবিকল ওইভাবে বাস্তবায়িত হয়ে যাবে সেটা তো হচ্ছে না, কারণ তাহলে তো আপনার আসলে 270 দিন ধরে আলাপ আলোচনার কোনো দরকার পড়ে না। যেহেতু ওনারা এখানে বিবেচনা শব্দটা রেখেছেন, তা আমি ধরে নিচ্ছি যে তারা যে বিলটা দেবেন সেই বিলেও বেশ কিছু, কারণ এখনও এই জুলাই সনদে বেশ কিছু জায়গা আছে অমীমাংসিত, সেই জায়গাগুলো নিয়ে আমরা এটা গণভোটে পাশ হয়ে আসলেও টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখানে বেশ কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই বিবেচনা রাখাটা, বা যখন ঐক্যমত্য কমিশন আপনার হচ্ছে গিয়ে সহায়ক শব্দটা ব্যবহার করেছেন, তখন আসলে তারা একদম বেঁধে দিচ্ছেন না, একটু ফাঁকা জায়গা রাখছেন যে সেটা অনুযায়ী যাতে তারা কাজ করতে পারে। ডক্টর শাহানা, এরকম কি কখনো মনে হয় আপনার যে অনেকগুলো সংস্কার প্রস্তাব কিন্তু এখানে আছে 84টা এবং সাংবিধানিক আছে 48টা, তাহলে এরকম কি কখনো মনে হয় যে এই 2-1টা ব্যাপারের অনেকের জন্য পুরো সনদ যেটা মানে সেটাই ঝুঁকির মধ্যে পড়ছে? আপনার কাছে এই উত্তরটা নেব। আমরা একটু তৃণমূলে যেতে চাই। আমাদের এই তৃণমূলে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী খালিদ সাইফুল্লাহ, তিনি যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে। তিনি তার সঙ্গে আছেন সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষেরা। খালিদ সাইফুল্লাহ, এই আলটিমেটামের ঐক্য আজকে যে আমাদের ভোটের ট্রেনের বিষয়, এই ব্যাপারটি এখন আপনার কাছে নিয়ে যাচ্ছি। আপনার সঙ্গে থাকা বিশেষজ্ঞরা বা এই যারা আছেন বিভিন্ন পর্যায়ের সামাজিক অ্যাক্টিভিস্টরা, তারা কি বলছেন জানতে চাই।
ধন্যবাদ আজহার। আলটিমেটামের ঐক্য এই বিষয়ে আমরা আজকে কুমিল্লার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলবো যে সরকার যে নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর জন্য, আমরা দেখলাম যে সেটিও কিন্তু বিফলে গিয়েছে। সাধারণ মানুষজন কিন্তু তা নিয়ে, নির্বাচন নিয়ে বেশ শঙ্কিত। আপনি কি মনে করেন? আমি কথা বলছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শরীফুল করিম, এই যে আলটিমেটামের ঐক্য সেটি নিয়ে সংকট তৈরি হচ্ছে, নানা দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ খালেদ সাইফুল্লাহকে। ঐক্য হচ্ছে একটা মতামতের ঐক্য। তাহলে মতামত বলতে আমরা যেটা বুঝি, যেটাকে আমরা বলছি ওপিনিয়ন, সেটা তো সবসময় সাবজেক্টিভ। মানে আমার মত একটা হতে পারে, আরেকজনের মতে অন্যটা হতে পারে। কিন্তু যখন আমরা ঐক্যমতের কথা বলবো তখন হচ্ছে যে আমরা সবগুলি মতকে এক জায়গায় যতটুকু মিনিমাইজ করে আনা যায়। এটা যেরকম চাপিয়ে দিলে হয় না, আবার একঘেয়েমি করেও ঐক্যমত করা যায় না। সেজন্য আমার কাছে মনে হয় যে একটা সংকট যখন তৈরি হয় তখন প্রত্যেকেই কিছুটা ছাড় দিয়েই সেই ঐক্যমতে পৌঁছাতে হয়। আমাদের এই দেশে বারবারই বিভিন্ন ধরনের মতহীনতা হয়েছে, দ্বন্দ্ব সংঘাত হয়েছে, কিন্তু আমরা বারবারই আবার সবাই একটি জায়গায় এসে দেশের সংকট উত্তরণ করেছি। আমাদের নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হচ্ছে কিনা? ঐক্যমত যদি না হয় এবং ঐক্যমতকে স্টেক করে যদি নির্বাচনকে সামনে আনা হয় তাহলে তো সংকট অবশ্যই তৈরি হবে। সেই জন্য আমার কাছে মনে হয় যে নির্বাচনটাকে মাথায় রাখলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেরকম জনগণের ম্যান্ডেটই হচ্ছে সবচেয়ে বড়, প্রতিটা দল তাদের নিজস্ব এজেন্ডা থাকবে, নিজস্ব ম্যানিফেস্টো থাকবে, সেটার মধ্য দিয়ে তাদের মতগুলি আসবে। সেই জন্য কখনোই নির্বাচনকে স্টেক করে ঐক্যমতে আসা সম্ভব নয়। সেজন্য নির্বাচনের যে রোড ম্যাপ, নির্বাচনের যে ট্রেন, সেটা সামনের দিকেই যেতে হবে। পাশাপাশি প্রতিটা দলকে একটা ছাড় দিয়ে একটা জায়গায় আসতে হবে এবং সরকারকে অবশ্যই দ্রুত ঐক্যমত এবং নির্বাচন দুটি এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলবো সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী হাসান টিটু। এই যে জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি দেখছি এবং গণভোট নিয়ে নানা রকম রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে, আপনি কি মনে করছেন দেশের এই পরিস্থিতি নিয়ে? দেখুন, জুলাই সনদ বলুন আর গণভোট বলুন, বাংলাদেশের রাজনীতিতে ঐক্য বা ঐকমত্য এই বিষয়গুলো আসলে খুব বেশি দৃশ্যমান হয় না, বরং বিভক্তিটাই চোখে পড়ে। তা আমি মনে করি যে পলিটিক্স শুড বি বেসড অন অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড এলিজিবিলিটি. Unfortunately, those elements are missing in our political scenario. যার ফলে যেখানে দায়বদ্ধতা থাকবে না, জবাবদিহিতা থাকবে না, যোগ্যতার মূল্যায়ন থাকবে না, তো সেখানে ঐক্য বিষয়টি আসলে প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন বিষয়। আর বিভক্তির যে জায়গাটি, সেখানে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, যে ইন্টারন্যাশনাল হ্যাজিমনিগুলি বিভিন্ন ন্যারেটিভ ছড়িয়ে থাকে বাংলাদেশের মধ্যে। তো আমি মনে করি বাংলাদেশের যে জনগণ আছে, পিপল আর নট স্মার্ট এনাফ টু চুজ দ্য রাইট ওয়ান, যার ফলে আসলে জনতার বিভক্তি বা রাজনৈতিক ক্ষেত্রে বিভক্তিগুলি স্পষ্ট হয়ে ওঠে। আর সেজন্য আমার মনে হয় যে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক যে কালচারটি আছে সেটির একটি অল্টারেশন দরকার, একটি ভিগোরাস অল্টারেশন বা রেভলিউশনারি অল্টারেশন দরকার। ধন্যবাদ। আমরা আজ কুমিল্লায় নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন বলেছেন যে আগামী 90 দিনের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার কাউন্টডাউন শুরু হয়েছে। তো নির্বাচনের দিকে কিন্তু রাজনৈতিক দলগুলো তৎপরতা শুরু করেছে, কিন্তু তার মধ্যেই কিন্তু নানা রকম অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন, অথবা আপনার নিজের ভাবনা কি যে দেশের এই পরিস্থিতিটা আসলে নির্বাচনকে শঙ্কিত করে? ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ এবং এখন টিভির যাদের দর্শক আছে সকলকে শুভেচ্ছা। এই মুহূর্তে যেহেতু একটা নির্বাচনী ট্রেন্ড চালু হয়েছে, স্বাভাবিকভাবে পাওয়া না পাওয়ার বিষয়টা আছে। তো সেই ক্ষেত্রে মনোনয়ন পাওয়া না পাওয়ার এই ক্ষেত্রে কিছুটা এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাকে অস্বাভাবিক ধরার কোনো কারণ নেই। আর যেহেতু একটা নির্বাচনের ট্রেন্ড চালু হয়ে গিয়েছে, এখন আমাদেরকে সেই দিকে ফোকাস করতে হবে। এবং আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ, সাধারণ পিপল যারা আছে তাদের মধ্যে কিন্তু এখন আর অন্য কোনো চিন্তা নাই, ঐক্যমতের চিন্তা নাই, তাদের মধ্যে গণভোটের চিন্তা নেই, তাদের মধ্যে একটাই আছে নির্বাচন। শুধু নির্বাচন যেহেতু ফিল্ডে চলে আসছে, এখন কোনো বিষয়ে কিন্তু সাধারণ জনগণকে নির্বাচন থেকে আর পিছনে নিয়ে আসার কোনো সুযোগ আমরা দেখছি না। আর যেই ভয়, যে আশঙ্কা, আমার মনে হয় সেই ভয় আশঙ্কাগুলিও কিন্তু এই সাধারণ মানুষের, গণমানুষের রাস্তায় নেমে পড়ার মধ্যে দিয়ে কিন্তু সেই ভয়গুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে, যেটা খুব অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে বলেও আমি আশা করি।
ধন্যবাদ। কথা বলছিলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম, কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ কলেজের অধ্যক্ষ তিনি। কুমিল্লায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের মধ্যে কিন্তু নির্বাচনের একটি ভোটের হাওয়া শুরু হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এবং অনিশ্চয়তার ভোটকে কেন্দ্র করে তৈরি হচ্ছে তা নিয়ে সাধারণ জনমানুষের মাঝে কিন্তু ব্যাপক অনিশ্চয়তার সংকট সন্দেহ তৈরি হচ্ছে। আজহার। সাইফুল্লাহ, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আজকে আমাদের ভোটের ট্রেনের বিষয়ে আলটিমেটামের ঐক্য, এবং এটি নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর আসিফ এম শাহান। আসিফ এম শাহান, আপনার কাছে শুরুতে আমাদের যে কুমিল্লা প্রান্ত থেকে যারা যুক্ত হলেন, সেখানে নানা শ্রেণী পেশার মানুষ ছিলেন, তাদের বক্তব্যে যেটি পাওয়া গেল সেই প্রশ্নের উত্তরটা নেই। আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটার উত্তর এরপর নেব। সেটা হলো, তারা বলছে যে ঐক্য দরকার, যে কোনোভাবে ঐক্য দরকার। এখানে প্রশ্নটা হলো যে তারা তো যে কোনো প্রান্তের বুদ্ধিজীবী সাধারণ মানুষ, তারা চাইছে যে ঐক্যটা হোক, কিন্তু ঐক্যটা কেন হচ্ছে না, সেই প্রশ্নের উত্তরটা দেবেন। আরেকটা ব্যাপার আরেকজন বিশ্লেষক বলেছেন যে মানুষ সচেতন নয়, রাজনৈতিক কালচারেই আসলে পরিবর্তন আসে নাই। তাহলে গণঅভ্যুত্থানের পর যদি একটা রাজনৈতিক কালচারের পরিবর্তন না আসে, কখন আসবে? না, ধন্যবাদ। এখন মানে আমি আগে, আপনি তো এখানে দুইটা প্রশ্ন করলেন, যে একটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, এটা সত্যি কথা যে আমরা যখন আপনি হচ্ছে গিয়ে 5ই আগস্টের আগে যখন আপনি স্বৈরশাসকের বিরুদ্ধে বা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়েছেন, তখন আপনার একটা কমন এনিমি ছিল, যার ফলে আপনার মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা ব্যাপার ছিল। কিন্তু 5ই আগস্টের পরে সে কমন এনিমি যখন চলে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজস্ব তাবুতে ফেরত গেছে। অফকোর্স, মানে এটা খুব স্বাভাবিক, এটা পৃথিবীর সকল দেশেই হয়। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যে ঐক্য যে একদম থাকবে এটা আশা করাটা আমার ধারণা ভুল, এই জিনিসটা হবে না। এই কারণেই হচ্ছে আপনার এই সংস্কারের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখেন এই সংস্কারের যে আইডিয়াটা, যে আপনি কেন উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান, আপনি কেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বাধীন হচ্ছে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন, এর একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি ভালো নাও হয়, যদি ভালো হয় খুব ভালো, তারা দেবদূত হয়ে গেল, খুব ভালো কথা। যদি নাও হয়, তারপরেও যদি তারা একটা আধিপত্যবাদী আচরণ করতে চায়, ক্ষমতা দখল করতে চায়, তখন এই নিয়মগুলো যেন হচ্ছে গিয়ে তাদের বাধা দেয়। আমি সংবিধান পরিবর্তন করে ক্ষমতা আমার হাতে নিয়ে আসবো, ধরেন আবার আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলাম, তো এই উচ্চকক্ষে পিয়ারটা তৈরি করা হয়েছে যেন সেটাকে আটকানো যায়। আমি হচ্ছে প্রচুর পরিমাণ দুর্নীতি করতে যাচ্ছি, বা আমি এর আগের মতো দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করছি বিরোধী দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য, সেটাকে যেন আটকানো যায়। সে কারণে আপনি দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করছেন। সো এই যে সিস্টেমেটিক চেঞ্জ, সেটা হচ্ছে কি এই কারণেই প্রপোজ করা হচ্ছে। ডক্টর শাহান, মানে এইগুলো তো অনেক আলোচনা হয়েছে 9.5 মাস ধরে ঐকমত্য কমিশনে। আমরা যারা সংবাদকর্মী, তারাও নানান ধরনের যে আমাদের যে আলোচনার যে প্ল্যাটফর্মগুলো, অনেক আলোচনা হয়েছে। যেই বিষয়টা এখনো আসলে আমরা দেখি যে রাজনীতিকরা, বিভিন্ন তাবর রাজনীতিকরা, তারা আগে যেটি বলতেন এখনো বলছেন। যেমন এখন বলা হচ্ছে যে গণভোটের বিধানটা যেহেতু ফেরত আসছে, সেহেতু সংবিধানের বড় ধরনের সংশোধন আনার পরে সেটা গণভোটে দিতে হবে। তখন কি আর এই উচ্চকক্ষের প্রয়োজন আছে? দেখুন, এখানে সবচেয়ে বড় কথা যে আপনি যদি হচ্ছে গিয়ে উচ্চকক্ষ ছাড়া আপনি যদি এইটাকে দেন, তাহলে আপনার সেই 2/3 মেজরিটির যে ব্যাপারটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে, সেটা কি আপনি বন্ধ করতে পারছেন? সেটা তো আপনি বন্ধ করতে পারছেন না, নাম্বার 1। 2 হচ্ছে আমি যেটা বললাম যে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যদি না থাকে, তাহলে সেই নির্বাচন কমিশন যখন রেফারেন্ডাম করবে, আবার সেই রেফারেন্ডামটা কীরকম হতে পারে আপনি বুঝতে পারছেন। তাহলে এসেনশিয়ালি যদি আমি কোনো চেঞ্জ না আনি, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আরেকজন যেটা বললেন, আপনি তখন যে প্রশ্নটা করলেন যে পলিটিক্যাল কালচারে চেঞ্জ, দেখুন এগেইন কালচারে চেঞ্জ দরকার, কিন্তু সেটা তো হঠাৎ করে হবে না। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে আমাদের রাজনীতিবিদরা ভালো হয়ে যাবেন বা মানুষ সচেতন হয়ে যাবে, সেইটা হবে না। তাহলে আপনার পলিটিক্যাল অ্যাক্টরকে বা মানুষকে একটা ইনসেন্টিভ দিতে হবে, যে যার ফলে হচ্ছে কি আপনার পলিটিক্যাল কালচারে চেঞ্জ হয়। এ কারণে এগেইন আবার এই রিফর্মের বিষয়গুলো, আমাদের দেশে কি হতো, বিরোধী দলের কোনো ধরনের ইনসেন্টিভই নাই সংসদে কাজ করার জন্য, কারণ সে জানে যে সংসদে তার কোনো অর্জন নাই, কিছু সে করতে পারবে না, আপনাকে রাস্তায় আন্দোলন করতে হবে। তো এখন আপনি যদি তাকে সংসদে পার্টিসিপেশনের অপরচুনিটিটা দেন,
তাহলে তো তার ব্যবহারে একটা সামান্য হলেও একটা চেঞ্জের একটা পসিবিলিটি আসবে। সো পলিটিক্যাল কালচারের চেঞ্জটা হবে এই জায়গাটাতে। এবং আপনি যেটা তখন বললেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এটা তো একটা তাদের ইন্টারেস্টের জায়গায়। কিন্তু একজন একটা খুব চমৎকার কথা বলেছেন যে প্রত্যেককেই একটু সমঝোতা করতে হবে, ছাড় দিতে হবে। এখন আমি সকল ক্ষমতা আমার হাতে রাখতে চাই, তাহলে আবার এইটাও মাথায় রাখতে হবে আজকে থেকে 5 বছর পরে আমি বিরোধী দলে যেতে পারি। আমি যখন বিরোধী দলে যাব, আমি যে একচ্ছত্র ক্ষমতা এখন ভোগ করছি, সেই একচ্ছত্র ক্ষমতা নিয়ে আমাকে আবার অত্যাচার করতে হবে। এইটা রাজনৈতিক দলগুলো বুঝতে চায় কিনা, নাকি সবাই চিন্তা করে ক্ষমতায় আসছি তো চলতে থাকবে। ডক্টর আসিফ এম শাহান, আমরা আরেকবার একটু তৃণমূলে যেতে চাই। আমাদের সহকর্মী বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম, তার সঙ্গে আছেন বিএনপি, জামাত এবং এনসিপির নেতৃবৃন্দ। রাজীব সেলিম, আপনার কাছে যাচ্ছি। এই যে আজকের যে বিষয় আলটিমেটামের ঐক্য, একটা ঐক্য অনৈক্যের যে দোলাচল চলছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের আগ মুহূর্তে, এটি নিয়ে এই যে তৃণমূলের যারা নেতা আছেন তারা কি বলছেন? লিমন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে রাজনৈতিক দলগুলো এবং সেই আলোচনাতেই সরগরম রাজনীতির মাঠ। এদিকে যে সরগরম হয়ে আছে এটি কিন্তু আসলে সাধারণ মানুষ যে গণভোট দেবেন সেই গণভোট নিয়ে আসলে সাধারণ মানুষ খুব বেশি জানেনও না। তো এই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে ভোটের ট্রেনে যুক্ত হয়েছে। আমি রাজীব সেলিম শুনতে চাই রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে যে এই যে আলটিমেটামের পরেও কেন ঐক্য হলো না, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে বসেছি। আর আমার ঠিক বাম দিকে রয়েছেন অধ্যক্ষ শাহাবুদ্দিন, যিনি বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য। আর আমার ডান দিকে রয়েছেন KM খায়রুল বাশার, যিনি সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, এবং তার ঠিক ডান পাশে রয়েছেন ডাক্তার আব্দুল্লাহ আল সানি, যিনি কেন্দ্রীয় সমন্বয়ক জাতীয় শ্রমিক শক্তি এনসিপি। আমরা প্রথমেই চলে যেতে চাই আমার ডান পাশে সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি KM খায়রুল বাশারের কাছে। তার কাছে জানতে চাই যে এই যে সরকারের যে আলটিমেটাম ছিল, আপনারা দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল বসে সমাধান আনতে পারেননি, শেষমেশ সরকার যে একটি আলটিমেটাম দিয়েছে 7 দিনের আলটিমেটাম, সেই আলটিমেটামেও আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। এর কারণ আসলে কি ভাবছেন আপনারা, কি মনে করছেন, এর কারণ কি, একমত হতে পারলেন না কেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে এখন টিভির এই আয়োজনে আমার সাথে যারা আলোচক রয়েছেন এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শুরু করছি। গণভোট নিয়ে যে প্রশ্নটি করেছেন, আজকে আসলে বাস্তবতার যেটুকু দাঁড়িয়েছে, সরকারের পক্ষ থেকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়েছে, আলোচনা চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা মনে করি, সারা দেশ নির্বাচনমুখী অবস্থায় রয়েছে। এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সরকার থেকে শুরু করে সবাই কিন্তু আজকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে রয়েছেন এবং জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার জন্যই সবার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার আগে গণভোটের যে প্রশ্নটি উঠেছে, এই গণভোট নিয়ে আমাদের দল অত্যন্ত পরিষ্কারভাবে এটাকে পরিষ্কার করেছে যে গণভোট যদি করতেই হয় নির্বাচনের দিন করা যায়, কারণ এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া। সরকারের কোষাগার থেকে অনেক অর্থ খরচ হবে এই গণভোট যদি সেপারেটভাবে করা প্রক্রিয়া নেওয়া হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা তো কিছু রয়েছেই। আর্টিকেলের 142 ধারা অনুযায়ী আমরা যদি সংসদের পারমিশন ছাড়া গণভোট করা যায় না, এটি কিন্তু সংসদে রয়েছে। তারপরে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে যে গণভোটের আয়োজন করার কথা, এইটি আজকে কিন্তু আপনি জনগণের মধ্যে দেখেন, জনগণের মতামত নেন, জনগণের কিন্তু এটা আসলে গণভোটটা আজকে গণবিরোধী ভোটে পরিণত হয়েছে। খায়রুল ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার কথা পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি যে আসলে গণভোট আপনারা ভোটের দিনেই চাচ্ছেন, জাতীয় নির্বাচনের দিনেই চাচ্ছেন গণভোটটি, আপনার কথা পরিষ্কার। আমরা একটু আমার বাম দিকে অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেবের কাছে যেতে চাই। আপনি একটু জানাবেন যে আসলে কিছুটা ছাড় দিয়ে তো আপনারাও একটা সমঝোতায় আসতে পারতেন, সেটি কেন হলো না? আসলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত
যারা আছেন তারা এবং এখন টেলিভিশনের সাথে সম্পৃক্ত আপনারা যারা আছেন সবাইকে সব দেশভাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই জিনিসটা তো অনেক আগে থেকে লক্ষ্য করে আসছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার চলছে, আমরা 166টা পয়েন্টের মধ্যে 84টা পয়েন্টে একমত হয়েছি, সকল 32টা দল মিলে, বিএনপি সহ। এইগুলো যে আমরা করলাম, এগুলোর বাস্তবতায় নিয়ে আসতে গেলে আজ যে নির্বাচন আমরা করতে চাচ্ছি, আরও অন্য অন্য যেগুলো আমরা সংস্কার নিয়ে আসছি, এই সংস্কারগুলির বৈধতা যদি না পাওয়া যায় তাহলে আমরা কার উপরে ভিত্তি করে এটা করতে চাচ্ছি? এই জন্য গণভোটটা খুব বেশি প্রয়োজন। আলটিমেটলি গভর্নমেন্ট দিছে। আপনারা জানেন যে এই মতে আনতে গিয়ে আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হলো। বিএনপি ভাইরা যদি আরও অনেক আগে যদি বলতেন যে হ্যাঁ গণভোট হোক, তাহলে আমরা অনেক দূর আরও এগিয়ে যেতে পারতাম। তারা কিন্তু একমত ছিলেনই না। এটা এখন আবার আসছেন, আবার আসার পরে এখন একদিনে করার চাচ্ছে। শুধু তাই না, এখনও তাদের মধ্যে অনেক রাতে বলছে যে এটার কোনো বাস্তবতা নেই, এটা করাই যাবে না, সংবিধান অ্যালাউই করে না, এখনও নানান রকম কথাবার্তা বলছে। কিন্তু আমাদের কথা যে আমরা যা করতে যাচ্ছি, কার বেসিসে করতে যাচ্ছি? আমাদের যে নির্বাচন আজকে হবে, আমরা যে সংস্কারগুলো করলাম, এগুলো কার ভিত্তিতে হবে? গণভোটে যদি আমরা আজকে এটার ভ্যালিডিটি না নিয়ে আসতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের জন্য যে রিস্ক হবে, সেটা তো সময় আমাদের সমস্ত প্রচেষ্টা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আগে সর্বপ্রথম এটাই করতে হবে। এবং বাংলাদেশের জনগণ তারা আজকে 80% মতো তারা এই গণভোটের পক্ষে যে আগে আসুক। ওই দিনে 2টা ব্যালট পেপারে 42,000 সেন্টার আছে। কে কোন ভোট দিতে কোথায় যাবে, হানাত দিবে না আগে দাড়িপাল্লার দিবে না নৌকা ইয়াতে দিবে, আমরা ধানের শীষে দিবে, মানুষ তালগোল খেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা পরিষ্কার একেবারে আপনার কথায় যে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন, কারো মধ্যে কোনো ছাড় দেওয়ার অবস্থা নেই। আমরা একটু এনসিপি প্রতিনিধির কাছে যেতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে রাজনৈতিক দলগুলোর একটা বোঝাপড়ার অভাব, এই বোঝাপড়া না থাকার কারণে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, সমঝোতা নাকি সংঘাতের দিকে, আপনি একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য, এই দেশটা রাজনৈতিক কোনো দলের না, এই দেশটা মানুষের। আমরা ব্রিটিশ রচিত, পাকিস্তানের মোড়কিত এবং ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী বাকশাল মুজিব জনসমর্থনবিহীন যে একটা 72-এর সংবিধান তৈরি করছে, এই সংবিধানটা দেখা গেছে গত 54 বছরে একের পর এক স্বৈরাচার জন্ম দিছে। আমরা মুজিবকে দেখছি একটা স্বৈরাচার, এরশাদকে দেখছি একটা স্বৈরাচার, এবং এই খুনি হাসিনা গত 15 বছর একটা স্বৈরাচার ছিল। এই যে স্বৈরাচার তৈরির কারখানা, এই কারখানাটা হচ্ছে এই সংবিধান। আমরা এই সংবিধানটাকে জনকল্যাণমূলক, জনবান্ধবমূলক একটা সংবিধান বানাতে চাই। এই কারণে আমরা একটা গণভোট চাই। এখানে আমাদের বিএনপির যিনি লিডার, উনি বলল যে একই দিনে গণভোট, একই দিনে এইটা, একই দিনে ওইটা। এখন ব্যাপারটা হচ্ছে একই দিনে বাচ্চা প্রসব, একই দিনে বিয়ে, ব্যাপারটা কেমন হলো না? আর তারা যদি বাংলাদেশের মানুষ যদি গণভোটের বিপক্ষে থাকে, তাহলে আমি বলবো আপনারা হা না ভোট দেন, না এর পক্ষে যদি বেশি হয় তাহলে ওই বাকশাল মুজিবের সংবিধানই টিকবে। এবং বাংলাদেশে এখন দেখা যাচ্ছে জামাত ইসলাম একটা জনপ্রিয় দল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই সংবিধানের আন্ডারে যদি বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করে, তারাও স্বৈরাচার হিসেবে রূপ নেবে। আমরা আর কোনো মা বোনের সন্তান হারা করতে চাই না, বাংলাদেশে আর রক্তপাত চাই না। আমরা একটা স্বাধীন বিচার ব্যবস্থা চাই, আর হাসিনার পেটিকোট চাই না। আমরা চাই এই যে পিএসসি, এই যে নিয়োগ বাণিজ্য, যেটা পাকিস্তান পিরিয়ডে ছিল, আমাদের বাংলাদেশকে নিয়োগ দিতে তারা অবহেলা করছে। আমাদের বগুড়ার মানুষকে হাসিনা বিভিন্নভাবে নিয়োগ থেকে বঞ্চিত করছে। এবং দেখা গেছে ঘুষ, এই যে মামাদার চাচার জোর, এই জোর থেকে মেধার তালিকায় নিয়োগ হবে, মেধার তালিকায় বাংলাদেশ গঠন হবে, স্বাধীন একটা বিচার ব্যবস্থা হবে, দুদক স্বাধীন হবে। এবং 1831 সালের যে পুলিশ আইন, এই পেটুয়া বাহিনীর পুলিশ আইন থেকে পুলিশ কমিশন করে জনবান্ধব একটা পুলিশ হবে। আজকে রাষ্ট্র গঠন করার একটা সুযোগ হয়েছে। এই দেশ আমার, এই রাষ্ট্র আমার। আমরা জুলাই সনদের ভিত্তিতে একটা সংবিধান চাই, আমরা গণভোট চাই, এবং আমরা আদায় করেই নিব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থানে এখন পর্যন্ত রয়েছে, দীর্ঘ সময় পাওয়ার পরেও কোনো সমঝোতা আসেনি, এমনকি সরকারের দেয়া আলটিমেটামের পরেও কোনো সমঝোতা এখন পর্যন্ত আসেনি। এবং সরকার এখন যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মানা না মানার ব্যাপারগুলো নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়, সেটি এখন দেখার বিষয়। জি, ডক্টর শাহান, আমরা আলোচনায় ছিলাম তৃণমূল যে প্রান্তটি বগুড়া থেকে যুক্ত হলো, তাদের যে একটা বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে তৃণমূল নেতাদের বক্তব্য এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য প্রায় একই সুর। এখানে আমরা দেখলাম যে জামাত এবং বিএনপি তারা দুই দলের শীর্ষ জায়গা থেকে যে ধরনের বক্তব্য আসে, তারা সেভাবে বক্তব্যটি দিলেন।
এবং এনসিপির যে অবস্থানটা, যে ঢাকা এনসিপির নেতারা যেভাবে বিএনপি এবং জামাতকে একই সুরে এক ধরনের কি বলবো ব্যাশিং কিংবা সমালোচনা করেন, তিনিও তাই করলেন, এটা মানে একটা ব্যাপার। তো মানে এই দিক থেকে এই তাদের আলোচনাগুলোর একটু আমরা এখানে সম্প্রসারণ করি। বিএনপির যিনি নেতা তিনি বললেন যে সারা দেশ এখন নির্বাচনমুখী, এবং উনি বললেন যে এই নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচন। অর্থ খরচের যুক্তি দিলেন, অনুচ্ছেদের উল্লেখ করলেন, 142 অনুচ্ছেদ যেটি আবার ফেরত এসছে সেটার কথা বললেন, এবং উনি বললেন যে সংসদের পারমিশন ছাড়া গণভোট করা যায় না। মানে গণভোট আসলে কখন কিভাবে হবে? বা দেখুন, উনার এই বক্তব্যটি পুরোপুরি গ্রহণযোগ্য নয়, কারণ আপনি যেটা বললেন, উনি যেটা বললেন যে যেটা হচ্ছে জাজমেন্টের যেটা, সেটাকে তো আপনার কনস্টিটিউশনে আবার স্টাবলিশ করতে হবে। আপনি তো পার্লামেন্ট ছাড়া হচ্ছে গিয়ে করতে পারবেন না, নাম্বার ওয়ান। এখন যেইটা হচ্ছে যে আপনার যদি এই বাস্তবতায় আসলে আমাদের হচ্ছে গিয়ে গণভোট করার মতো কোনো ধরনের লিগ্যাল মেকানিজম আমাদের নাই, এই কারণেই তো আপনি জুলাই চার্টার যে ইমপ্লিমেন্টেশন অর্ডার, আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন, সে কিন্তু তার লেজিটিমেসি কনস্টিটিউশন থেকে নিচ্ছে না, কারণ কনস্টিটিউশন তাকে কোনো অধিকার দেয় না গণভোট দেওয়ার। সে তার লেজিটিমেসিটা নিচ্ছে হচ্ছে গণ অভ্যুত্থান থেকে। তার মানে গণ অভ্যুত্থান সরকারকে একটা ক্ষমতা দিচ্ছে, যেই ক্ষমতার বলে সে হচ্ছে আপনার গণভোট ডাকছে, যেই গণভোট হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা দিচ্ছে। তার মানে একটা চেইন অফ ইভেন্ট আছে। গণভোট থেকে যে লেজিটিমেসি সেইটা হচ্ছে মানে জুলাই আপরাইজিং, সেইটা থেকে যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসি গণভোট তারপরে সেটা দিচ্ছে হচ্ছে পার্লামেন্টকে, এই চেইন হিসেবে দিচ্ছে। এবং এইটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, এবং গণভোটের ব্যাপারটা তো মানে উনি বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি বিএনপির পজিশন দেখেন, বিএনপি যদিও এখনো মাঝে মধ্যে গণভোটের বিরোধিতা করছে, কিন্তু মানে বাই অ্যান্ড লার্জ তারা গণভোটটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং বিএনপি কিন্তু এটা আগে না পরে হবে, যেমন তারা বলছে যে এটা খরচের ব্যাপার, পরে মানে জাতীয় নির্বাচনের জামাতের প্রশ্নটা পরে করব। আচ্ছা, হ্যাঁ, মানে যেটা প্রশ্ন আসছে যে আগে না পরে হবে গণভোট। এখন এইটা আসলে ওই যে জামাতের উনার যে বক্তব্য ওইটার সাথে কম্পেয়ার করলে, তাহলে আমি আরেকটা প্রশ্ন করি যে জামাতের যিনি নেতা এখানে যুক্ত হলেন, তিনি বললেন যে মানে বৈধতা দেবে গণভোট, কিন্তু আমরা তো জানি যে বৈধতা দেবে সংসদ। মানে এই সরকার সহ সবকিছু রেটিফাই করবে, সেই সাংবিধানিক পরিবর্তন বলেন, এই সরকারের বৈধতা, এগুলো সবই সংসদে রেটিফাই হবে, এর বাইরে কি কিছু মানে গণভোট কিভাবে এগুলোর বৈধতা দিতে পারে? যেটা হচ্ছে যে কথাটা আমি একটু আগে বললাম যে গণভোট কি করছে, গণভোট যখন পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছে বা গাঠনিক ক্ষমতা দিচ্ছে, এই আইনি ভিত্তি কেন লাগবে? মানে ওইটা কেন? এটা ছাড়া আপনি হচ্ছে গিয়ে তাহলে এই জুলাই চার্টার, মানে পার্লামেন্টের কি ওই ক্ষমতাটা নাই? এখন এখানে ঝামেলাটা যেটা হচ্ছে যে আপনি যদি পার্লামেন্টকে সে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে চান, আপনি কিভাবে দিবেন, গাঠনিক ক্ষমতাটা কিভাবে দিবেন? কারণ কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা যে কারণে দরকার পড়ছে, যে আপনি যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার না দেন, যে কারণে বারবার ওই যে গণপরিষদ বা গণসংস্কার পরিষদের আলাপটা এসেছে, এটা যদি একটা নর্মাল পার্লামেন্ট হিসেবে হয়, অতীতে আমরা যেটা দেখেছি যে পরবর্তীতে বিচার বিভাগকে ব্যবহার করে আপনি যে কোনো সংশোধনীকে বাতিল করে দিতে পারেন। আমাদের দেশে ৫ম সংশোধনী বাতিল হয়েছে। এখন ধরা যাক আপনি পার্লামেন্টকে ইউজ করে এভাবে করলেন, পরবর্তীতে কোনো একটা সরকার যেই ক্ষমতায় আসুক সে আবারও বিচার বিভাগকে ব্যবহার করে এইটাকে বাতিল করে দিল, তাহলে তো আমাদের পুরো জিনিসটা একটা ঝামেলার মধ্যে পড়বে। এইটাকে প্রিভেন্ট করার একটা উপায় হচ্ছে যদি সেই পার্লামেন্টের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে, এবং এই কারণেই তো হচ্ছে কি আপনার আইনি ভিত্তি এই ব্যাপারগুলো আসছে। এখন আপনি যদি পরবর্তী, কারণ আপনি যখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিবেন তখন হচ্ছে বিচার বিভাগ সেটাকে এত সহজে বাতিল করতে পারবে না। তো তাহলে আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার যদি দিতে হয়, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কোত্থেকে আসবে? সোর্স হচ্ছে জনগণ, সেটা গণভোট থেকে আসবে। কিন্তু এই গণভোটটা কখন হলে ভালো হয়, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। ডক্টর শাহান, আরেকটা বিরতিতে যেতে হবে। দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর শাহান, আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে গণভোট কখন হলে ভালো হয়, অনেক বহুল বিতর্কিত চর্চিত বিষয়। দেখুন, মানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা জানি যে ডিসেম্বরের 15 তারিখ তফসিল ঘোষণা করা হবে, তাহলে আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ, আপনার হাতে সময় আছে 1 মাসের একটু বেশি। এই 1 মাসের মধ্যে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে গণভোটটা আপনি নেবেন সেটা আপনি যেটার উপরে জুলাই সনদটা, সেটা যথেষ্ট কমপ্লিকেটেড, এখানে 48টা বিষয়ের উপরে হবে। এখন আপনি তো এইটা আশা করেন যে মানুষজনকে তো আপনি বোঝাবেন যে আপনি কিসের উপরে ভোট দিচ্ছেন, আপনার তো একটা ক্যাম্পেইন লাগবে, কেন রাইট, আপনি হ্যাঁতে ভোট দিবেন, আপনি কি 1 মাসের মধ্যে, 1 মাসেরও কম সময়ে সেটা করতে পারবেন? এবং দেখুন, জামাতের যিনি আছেন এটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে ভোটের দিন যদি আমি রাখি তাহলে মানুষজন নাকি বুঝতে পারবে না যে তারা ধানের শীষে ভোট দিবে, হ্যাঁতে দিবে না নাতে দিবে, এটা নাকি মানুষজন বুঝতে পারবে না। তাহলে উনার কথা যদি সত্যি হয়, তা যেই মানুষ হ্যাঁ না ভোট কোনটা এইটা বুঝতে পারবে না, আপনি আশা করেন যে সেই মানুষ কোনো কিছু তার সাথে প্রচারণা ছাড়াই সেই 48টা গুরুত্বপূর্ণ জিনিস বুঝে ফেলবে?
তা আপনি যদি এই গণভোটটা আগে দেন তাহলে তো আপনি তাকে বুঝাতেও পারতেছেন না, কোনো ক্যাম্পেইন করতে পারতেছেন না, এবং আপনি আশা করতেছেন যে তারপরে হচ্ছে গিয়ে সে হ্যাঁতে ভোট দিবে বা নাতে ভোট দিবে। এটা তো সম্ভব না। মানে এটা তো একটা বাস্তবতা যে জাতীয় নির্বাচনের সময় অনেক প্রার্থীর একটা চাপ থাকবে, মানে এই ক্ষেত্রে এটাও আরেকটা বাস্তবতা যে আরেকটা নির্বাচন আয়োজনটা কঠিন, মানে এই ক্ষেত্রে এক্সিটটা কি হতে পারে? একই সময়ে করাটাতে আমি কোনো সমস্যা দেখি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেটা হবে এখন যদি আপনি করেন 1 মাসের মধ্যে মানুষজন যদি পরিষ্কার ধারণা না থাকে সে কিসের উপরে ভোট দেবে, তাহলে যদি টার্ন আউট কম হয় মাত্র 30% বা হচ্ছে 32% এরকম মানুষ, আর নির্বাচনের সময় তো হচ্ছে কি আপনার টার্ন আউটটা বেশি থাকবে, টার্ন আউটটা বেশি থাকবে। যে প্রশ্নটাই প্রথম বিরতির আগে করেছিলাম যে ছোট ছোট যে অনৈক্যগুলো এগুলো কি পুরো সনদকে ঝুঁকির মুখে ফেলছে, যেখানে প্রায় 84টা বিষয়ে দ্বিমত সহ অনেক ঐক্য ছিল? দেখুন, প্রথম কথা হচ্ছে এগুলোকে আসলে ছোট ছোট বিষয় বলবো কিনা সেটার ব্যাপারে আবার দ্বিমত আছে, কারণ এখানে বরং যেগুলোতে ঐক্যমত হয়েছে তার বাইরে অনেকগুলো বড় জায়গায় হয়নি। তারপরেও আপনার প্রশ্নের যেটা উত্তর হয় যে হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা জানি যে কথাটা আমরা শুরুতেই বলেছিলাম যে আপনি যদি ঐক্যমত্য কমিশনের শেষ দিনের মিটিংটা দেখেন, এখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টি লিটারেলি বেগিং টু বিএনপি যে আপনারা আপার হাউস পিয়ারটা খালি মেনে নেন, বাকিগুলো হিসাবে। তার মানে খুব ছোট একটা বিষয়, এবং যেটা নিয়ে আমরা একদম শুরুতে আলাপ আলোচনা করেছিলাম যে এইটা মানার একটা পলিটিক্যাল লাভ বিএনপির আছে। বিএনপি তো সারা জীবন ক্ষমতায় থাকবে না, বা বিএনপি নিজেরও একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, সেটা পার্লামেন্ট থেকে আসবে। এইখানে এই যে এই ছোট একটা জিনিস যেটা আসলে আপনার জন্য এই মুহূর্তে বড় কোনো ক্ষতিও করছে না, কিন্তু আপনি সেটাকে মানতে রাজি হচ্ছেন না। আবার ধরেন এই যে জামাত, আমি হচ্ছে গিয়ে গণভোট আগেই করতে হবে, গণভোট পরে করলে আমি নির্বাচন হতে দিব না, লোয়ার হাউসে পিয়ার লাগবে, সে আলোচনাটা তারা হঠাৎ করে কোথা থেকে নিয়ে আসতেছেন যেটার কোনো ভিত্তি নেই। এই যে, এবং এগুলো ছোট ছোট অদরকারি জিনিস, কিন্তু আপনাকে ওই যে কথাটা যে কুমিল্লার একজন বলেছিলেন, আপনি সব কিছু পাবেন না। নির্বাচন আজকেই শেষ হয়ে যাচ্ছে না, রাজনীতিও আজকে শেষ হয়ে যাচ্ছে না, সংস্কারও আজকে শেষ হয়ে যাচ্ছে না, আপনাকে ছাড় দিয়ে একটা জায়গায়। জি ডক্টর শাহান, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।